অনুশীলনী 4 HTML ও ওয়েব পেজ ডিজাইন। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম HTML বলতে কি বোঝায়। আজকের ক্লাসে প্রথমে আমরা শিখব HTML এর সুবিধাগুলা কি কি। বইয়ে সবগুলা জিনিস গুছায় নাই, এই কারণে তোমাদের একটা শীট আমি দিছি। যারা যারা অফলাইনে আসতেছো শীটটার হার্ড কপি দিছি, আর যারা অনলাইনে আসো এই শীটটার কপি আমি অনলাইনে দিয়ে দিছি। যারা অনলাইনে আসতেছো তারাও কোচিং থেকে অবশ্যই এটা সংগ্রহ করো। HTML এর সুবিধাগুলো একটু আলোচনা করতেছি ভাইরা। 1 নম্বর সুবিধা বলা হচ্ছে সর্বব্যাপী ব্যবহার। এটার মানে হইলো যে HTML কোড যে কোনো ব্রাউজারকে সাপোর্ট করে এবং যে কোনো উইন্ডোজ বা ধরো লিনাক্স যে কোনো সফটওয়্যার মানে যে কোনো অপারেটিং সিস্টেমে এটা ইউজ করা যায়। এই কারণে এটার ব্যবহারটা ব্যাপক বলা হয়েছে। অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে। মানে আমরা ইউজুয়ালি যে ব্রাউজার গুলা ইউজ করি, যেমন ধরো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, এগুলো সবচেয়ে জনপ্রিয়। ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এগুলোও সাপোর্ট করে। তো ম্যাক্সিমাম ব্রাউজারই আমাদের HTML ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে। ব্যবহার করা খুবই সহজ, আর সিনট্যাক্স গুলা সোজা। ভেরা এইটা তুমি ইজিলি বুঝতে পারবা তোমরা যারা যারা চ্যাপ্টার 5 পড়ছো। ভেরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক কিছু তোমাকে নিয়ম মেইনটেইন করে করতে হয়। আর HTML এ সিম্পল সিনট্যাক্স দিয়ে লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে সেন্টার ট্যাগ মানে একটা জিনিসকে লেখাকে মাঝখানে আনবা, তার জন্য সেন্টার ট্যাগ। এটা ইজিলি মনে থাকে না, সিনট্যাক্স গুলো সহজ। এই কারণে HTML ভাষা শেখাটা ইজিয়ার। আমার কথাগুলো কি বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? 4 নাম্বার বলছে উইন্ডোজ এর সাথে ডিফল্ট থাকে। মানে এরা নোটপ্যাড সফটওয়্যারটা উইন্ডোজে সরাসরি কি থাকে, ডিফল্ট ব্রাউজার মানে ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে। তাই নতুন করে তোমাকে সফটওয়্যার কেনার প্রয়োজন নাই। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু আমরা স্যার এই জন্যই কি স্যার যে আমরা কি মানে ওয়েবসাইট তৈরি করতে গেলে স্যার এই জন্য এসে পড়ে স্যার, মানে গুগল ক্রোম বা অপেরা এগুলো এসে পড়ে, মানে নিজেরটা তৈরি করে। ইয়েস, মানে আমি যে ফাইলটা তৈরি করতেছি সেটার আলটিমেট আউটপুটটা তো আমরা কোথায় দেখি বলতো? ইন্টারনেটে ওয়েব পেজগুলো আমি কোথায় দেখি? ব্রাউজারে দেখি না? তো এই কারণে আউটপুটটা সবসময় ব্রাউজারে আসবে। মানে তুমি এখন ব্যাপারটা বুঝো, তোমারটা কিন্তু আসলে ওয়েবসাইট হচ্ছে না, তুমি যেটা করতেছো সেটা হলো ওয়েব পেজ। মানে তুমি একটা ওয়েব পেজ ডিজাইন করতেছো। যখন তুমি সেই ওয়েব পেজটাকে সার্ভারে হোস্ট করবা বা আপলোড করবা, তখন সেটা একটা ওয়েবসাইট হিসেবে কাজ করবে। এবং তুমি সেটা নিজে একা করতে পারবা না। আমি লাস্ট ক্লাসে বলছিলাম এটা কে করে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি কোম্পানি যারা, তারা হচ্ছে সার্ভার বা ডোমেইন কেনা থাকে তাদের, তার কাছ থেকে তুমি ভাড়া নিবা। সেইখানে তুমি তোমার ওয়েব পেজটা যদি আপলোড করো তাহলে সবাই এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। কথাগুলো কি বুঝছো ক্লাসের সবাই? কেস সেনসিটিভ না, মানে তুমি যদি সেন্টারে সিটা বড় হাতের দাও তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ভেড়া তোমাদের কি মনে আছে আমরা যখন সি প্রোগ্রাম শিখছিলাম, সি প্রোগ্রাম কিন্তু কেস সেনসিটিভ। মানে প্রিন্টএফ এর পি বড় হাতের দিলে হবে না। আমার কথা কি বুঝতেছো? মানে কেস সেনসিটিভ মানে বড় হাতের ছোট হাতের, লোয়ার কেস বলে ছোট হাতের, আপার কেস বলে বড় হাতের। এই কেস সেনসিটিভ না। HTML খুব সোজা ভাষা। HTML এর ব্যবহার শেখা সহজ, তাই এর জনপ্রিয়তা অনেক বেশি। আর এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়। ভেরা HTML আমরা তো আসলে কি করতেছি এখন, HTML-টাই শিখতেছি। HTML এ আবার অন্যান্য ল্যাঙ্গুয়েজ, জাভা ইউজ করা যায়, তুমি ভিজুয়াল ফক্স প্রো ইউজ করা যায়, যেগুলা ইউজ করে আমরা মানে ওয়েব পেজটাকে আকর্ষণীয় করতে পারবো, ভিজুয়াল সুন্দর ডিজাইন করতে পারবো, ছবিগুলোকে অ্যানিমেটেড করতে পারবো। এই কাজগুলা HTML সাপোর্ট করে। তো ভেড়া আমরা অবশ্যই এত কিছু শিখবো না, কারণ চ্যাপ্টারটা HTML এবং ওয়েব পেজ ডিজাইন। তো তোমরা এই HTML প্রফেশনাল ডিজাইনার তো না, তো সেই কারণে তুমি বাড়তি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলা এখানে ইউজ করবা না। সেটা করা যায়, এটা সুবিধা হিসেবে তুমি জেনে রাখো। আমার কথা কি বুঝছো? HTML অন্যান্য ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করে। তুমি চাইলে সি ভাষার কোনো একটা প্রোগ্রাম তুমি HTML এর মধ্যে রেখে কাজটা করতে পারবা। আমি কি বুঝাতে পারছি? আর আমি যে তোমাদের সফটওয়্যারটা দিছি না ভাইয়া, কোড ব্লক, এই কোড ব্লক সফটওয়্যার যারা চ্যাপ্টার 5 পড়ছো তারা জানো, কোড ব্লক সফটওয়্যারে HTML ও করা যায়, জাভা করা যায়। মানে এটা একটা মাল্টি ডাইমেনশনাল মানে সফটওয়্যার। তো যাই হোক, HTML এর সুবিধাগুলো দেখলাম। লাস্ট ক্লাসে HTML কি বলছিলাম,
ভাইরা মনে আছে তো হাইপার টেক্সট বলতে কি বোঝায়? এইচটিএমএল মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মানে হচ্ছে আমি লিখবো নোটপ্যাডে, কিন্তু আউটপুটটা হচ্ছে কোথায়? ব্রাউজারে। মানে নরমাল টেক্সট হলো আমি এখানে লিখছি, তোমরা এখানেই দেখতে পাচ্ছ। আর হাইপার টেক্সট হচ্ছে আমার ইনপুট এক জায়গায়, আউটপুট হবে অন্য জায়গায়। এটাকে হাইপার টেক্সট বলে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। স্যার আমার মাইক্রোফোনটা সমস্যা হয়েছিল স্যার, একটু আগের কথাটা কি বলছিলেন স্যার শুনতে? না ভাই, আমি আরেকবার বলবো না, তুমি রেকর্ড অংশটা তো পাবা, তুমি ওইটা শুনে নিবা, ঠিক আছে? মানে অনেকেরই মাইক্রোফোনে প্রবলেম হতে পারে, আমি সবাইকে আবার রিপিট করতে গেলে আমি পড়া আগাইতে পারবো না। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, কোন অংশ না শুনলে ধৈর্য ধরে রেকর্ড অংশটা আরেকবার দেখে নিবা, এই কারণেই রেকর্ডটা দেয়া, বুঝছো? হ্যাঁ অনেক জিনিস সলভ করতে পারি এখান থেকে। থ্যাংক ইউ। ওকে, তো যাই হোক, এইবারে আসো আমরা লাস্ট ক্লাসে তোমাদের ইসের কথা বলছিলাম, এইচটিটিপি, তোমাদের কি মনে আছে? একটা ওয়েবসাইটের ফার্স্টে এরকম থাকে, খেয়াল করছো কিনা? জি ভাইয়া। http://www.google.com। এইটার মানে কি? এটার মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে এই এইচটিটিপি এর কাজটা কি? মানে এটা কেন লিখি, এটা একটু বুঝায় বলি। ভাইরা, আমরা এটা বুঝার আগে তোমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো প্রত্যেকটা ওয়েবসাইটে বা প্রত্যেকটা কম্পিউটারে একটা করে আইপি অ্যাড্রেস আছে। তোমরা কি এইটার নাম শুনছো? আইপি অ্যাড্রেস, বা এটাকে পুরো নাম বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। মানে সাপোজ পৃথিবীর প্রত্যেকেরই একটা নির্দিষ্ট নাম আছে। মানে যেমন আমার নামে তো আসলে মানে এরকম অনেক মানুষই থাকতে পারে, সাহেব নামে তো আরো অনেক মানুষই আছে। তা আমাকে পারফেক্টলি অদ্বিতীয় ভাবে চিহ্নিত করতে গেলে সাপোজ আমার কতগুলো আরো ইনফরমেশন নিবে, সাপোজ আমার এনআইডি নাম্বার নিল, আমার বার্থ ডেট নিল, বা ধরো যে আরো আমার ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো মিলে আমার একটা আইপি অ্যাড্রেস হইলো। হ্যাঁ, তাহলে এইভাবে আমাকে অদ্বিতীয় ভাবে চিহ্নিত করা যাবে। তাহলে আমার ন্যাশনাল আইডি কার্ডের সাথে তো আরেকজনের ন্যাশনাল আইডি কার্ড মিলবে না, প্লাস বাবার নাম নাও মিলতে পারে। এইভাবে কতগুলো ইনফরমেশন আমি যদি দিয়ে দিই, তাহলে মানে আইডেন্টিফিক্যালি বা অদ্বিতীয় ভাবে আমাকে চিহ্নিত করা যাবে। এরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইট বলো বা প্রত্যেকটা কম্পিউটার, তার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে বা নাম আছে। আমি এটা একটু পরে আসি, তারপর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল নিয়ে আলোচনা করতেছি। তোমাদের আমি যে শিটটা দিছি সেখানে আইপি অ্যাড্রেস সম্পর্কে বলা আছে, থার্ড পেজটা একটু দেখো। এই প্যারাটা ভালো করে পড়বা। বিশ্বের প্রত্যেকটা মানুষের নিজের পরিচয়ের জন্য একটা সুনির্দিষ্ট নাম আছে, ঠিক তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটা আইডেন্টিটি থাকে, যাকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নামে চিহ্নিত করা হয় আর কি। বর্তমানে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আরেকটা আছে, এটা অনেক আগের বই তো, খালি ভার্সন 4 এর কথা বলছে। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ও বাজারে চলে আসছে। ভার্সন 4, ভার্সন 6 ও চলতেছে। 6 সম্পর্কে পরে আলোচনা করতেছি। ভার্সন 4 কেন বলা হয় এটা একটু বুঝায় বলি। এখানে 4টা পোরশন থাকে এবং 4টা পোরশনে 4টা অক্টেট থাকে। অক্টেট মানে হইলো, তোমরা মনে হয় সবাই জানো ভাইয়ারা, 8 বিটে 1 বাইট হয় না ভাইয়া? সবাই কি জানি আমরা, চ্যাপ্টার 3 পড়ে আসছি। জি ভাই। 8টা বিট মানে হলো 1 বাইট, 8টা 0 বা 1 মিলে 1 বাইট হয়। তো ইন্টারনেট প্রোটোকল ভার্সনটা হলো 4 বাইটের ডাটা, তার মানে 4 8 32টা বিট বা 32টা শূন্য বা 1 থাকে। এর মধ্যে প্রথম দুইটাকে মনে রাখবা, এই যে প্রথম 2 অক্টেটকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের দুইটাকে বলা হয় হোস্ট আইডি। একটু আমি যদি ভালোভাবে ব্যাখ্যা করি, মানে প্রথম দুইটা বোঝায় যে তুমি কোন নেটওয়ার্কের আন্ডারে আছো। সাপোজ মাইক্রোসফট যখন কম্পিউটারগুলো তৈরি করছে, তখন এশিয়া রিজিয়ন, এশিয়ার জন্য একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আইডি তৈরি করছে। আমি এখানে একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে, সেই সেটা হলো 192। এই যে ভাইয়া 11 তারপরে 6টা শূন্য আছে, 11 তারপরে 6টা শূন্য। তোমরা সবাই কি চ্যাপ্টার 3 এ বাইনারি আর অক্টাল সংখ্যা ট্রান্সফরমেশন, বাইনারি আর সরি ডেসিমাল পারো? এটা
আমাকে বলো 1 1 তারপরে 6টা শূন্য, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, শর্টকাটটা বলি। 1 2 4 8 16 32 64 128 256, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। এখানে 8টা হয়ে গেছে না, 1 2 3 4 5 6 7 8 1 1 তারপরে 6টা শূন্য। তাইলে বলবা ভাইয়ারা এইটার ভ্যালু কত? ক্লাসের কেউ কি বলতে পারবা এটার ভ্যালুটা কত? যেখানে 1 আছে সেগুলো যোগ দিলে যা হয় সেটাই হবে। ও মানে এটা পারো না তুমি, তাই তো? মানে চ্যাপ্টার 3 পড়ো নাই? না স্যার বলছি স্যার, আমি বাস বললাম 128 আর 64 যোগ দিলে যা হবে সেটা পূর্ণ সংখ্যাটা হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি এই জিনিসটা একটু আমি বুঝায় বলি। এখানে 1 আছে, 1 মানে হলো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 6 7। ও এটা বলতেছিলেন স্যার? আচ্ছা আমি বলতে চাচ্ছি এই ভ্যালুটা তুমি এই বরাবর বসাবা, যেগুলোতে 1 আছে সেই ডেসিমাল নাম্বারগুলো যোগ করো। তো 128 আর 64 যদি যোগ করো তাহলে 192 হয়। তার মানে 1 1 6টা 0, এটা যেটা বাইনারি তার ডেসিমাল হলো 192। বুঝাতে পারছি জি ভাই। ক্লাসের সবাইকে? জি ভাই। তো ভেরা নেটওয়ার্ক আইডিটা তোমরা যদি একটু মনে রাখো, সেটা হইলো এই এশিয়া রিজিয়নের জন্য আমাদের কিন্তু এই 192.168 এই আইপি অ্যাড্রেসটা মোটামুটি ফিক্স থাকে নেটওয়ার্ক আইডিটা। আর হোস্ট আইডিটা হলো কম্পিউটারের আলাদা আলাদা, যে মানে এটা প্রতিটা কম্পিউটার ওয়াইজ ভ্যারি করবে। তো এই অক্টেটটা এখানে দেওয়া হয়েছে কত দেখো, এখানে আছে 4টা 0, তারপরে 1011। আমি একটু তোমাদের কাছে জানতে চাই, এটা পুরোটাই একটু দেখাই আমি। এখানে যে কোডটা আছে পুরোটা আমি একটু বুঝায় বলতেছি। 4টা অক্টেটে 1010 আর 1000, পুরোটা একটু দেখে নাও। 11 6টা 0 ডট 1010, তারপরে 1000, তারপরে কি 000 1011 ডট, না 4টা 0 বলতে 1011, আর একটা কি আছে লাস্টেরটা বলো তো? 7টা 0, তারপরে 1 1 2 3 4 5 6 7 1। আচ্ছা একটু বলে দিছিলাম এইটার ভ্যালু কত? 192। এটা কত আসো একটু দেখি। 1 2 4 8 16 32 64 128। তো এটা হবে 1010101000। যোগ করো তো এগুলো ভাইয়া, 128 আর 32 কত হয়? 160, আর 8 যোগ করলে কত হয়? 168। এটা 1011, এটা হলো 11, আর এটা সবগুলো 01, এটা আলটিমেটলি 1, মানে 01 লিখলাম। তো ভাইয়া এটা মনে রাখাটা অনেক কষ্ট, এই কারণে আমরা ডেসিমাল ইকুইভ্যালেন্টটা যদি মনে রাখি তাইলে কি ইজি হয় না? মানে দেখো 32 বিট ডাটা না লিখে আমি যদি এটা ডেসিমালটা লিখি তাহলে নেটওয়ার্ক আইডিটা, মানে এই আইডিটা মনে রাখাটা একটু ইজিয়ার। তো এই যে অপশন এটা দেখলা, এটা হলো কম্পিউটারের একটা নাম। যে কোনো ওয়েবসাইটের এমন একটা অ্যাড্রেস থাকে। এখন তোমাকে আমি যদি বলতাম যে ভাইয়া ফেসবুকেরও এরকম একটা অ্যাড্রেস আছে, তুমি এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিয়ে তুমি ব্রাউজ করো, তাহলে আমারে বলো ফেসবুক ব্যবহারকারী কি অনেক কমে যেত না? প্রত্যেকবার ফেসবুক করার জন্য তোমাকে যদি এই আইপি অ্যাড্রেসটা লিখতে হইতো, তাহলে ভাইয়া বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী অনেক কমে যেত, কারণ বাংলাদেশে অনেক অস্থির মানুষ, কোনো মানে সময় নাই, এফ লেখে ফেসবুক চলে আসে, ক্লিক করে, তাই না? তোমরাও কি তাই করো না? মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখি না। বলো ভাইয়া। বললাম না ঠিক কথা, আমরা আইপি অ্যাড্রেস তো মনে রাখি না। হ্যাঁ আইপি অ্যাড্রেসটা শোনো, তাইলে আইপি অ্যাড্রেসটাকে এই যে তুমি google.com দেখতে পাচ্ছ, এটা হলো ডোমেইন নেম। তো আমরা মনে রাখি মূলত ডোমেইন নেমটা। তো আমাদের হয়ে এই আইপি অ্যাড্রেসটাকে ডোমেইন নেমে কনভার্ট করে দেয় এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বুঝছো আমার কথা? এটা আমরা যে ওয়েব ব্রাউজারটা যখন ইনস্টল করি তখন এই জিনিসটা
আমার এই আইপি অ্যাড্রেসটাকে ডোমেইন নেমে কনভার্ট করে দেয়। তো তাতে সুবিধাটা হলো তুমি ডোমেইন নেম যখন সার্চ করো ওই এই আইপি অ্যাড্রেস দিয়ে ওই অ্যাড্রেস মানে যেই সাইটটা তুমি ভিজিট করতে চাচ্ছ সেটাকে খুঁজে বের করে দেয়। তো দ্যাট ইজ ওয়াই আমাদের মানে ব্রাউজ করাটা, ইন্টারনেট ব্রাউজ করাটা ইজিয়ার হয়। তো এবারে আসো আমরা একটু আইপি অ্যাড্রেসের সুবিধা দেখি আর আইপি অ্যাড্রেসের সাথে ডোমেইন নেম এর পার্থক্যটা কোথায়। দেখো, বাইনারি সংখ্যা মনে রাখা অনেক অসুবিধাজনক, এই কারণে আমরা তার সমকক্ষ ডেসিমাল সংখ্যা দিয়ে আইপি অ্যাড্রেসটা সাধারণত লিখি। এই 32 বিটের আইপি অ্যাড্রেস তার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হলো এইটা। সো এবার এর পরের প্রশ্নটা একটু দেখো, সেটা হলো ডোমেইন নেম। এখানে বলা হয়েছে আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য, বুঝতেই পারতেছো। এই জন্য ইন্টারনেটে ডোমেইন নেম সিস্টেম ডিএনএস নামে একটা পদ্ধতি প্রচলিত আছে। তো ডিএনএস হলো আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক ঠিকানা। মানে সাপোজ এইটা হলো ফেসবুকের আইপি অ্যাড্রেস, তাহলে ফেসবুক একটা আলফা নিউমেরিক একটা ঠিকানা না? মানে এটা তো শুধুমাত্র কি 32 বিটের একটা ডেসিমাল মানে বাইনারি কোড, তার আলফা নিউমেরিক ঠিকানাটা হলো, আলফা নিউমেরিক মানে বুঝো তো ভাইয়া? আলফা নিউমেরিক ওয়ার্ডটা আসছে কোত্থেকে? অ্যালফাবেট প্লাস নিউমেরিক, এই দুইটার একত্রে অ্যালফাবেট প্লাস হলো যে 0 1 2 3 এগুলো মিলায় যে ঠিকানাটা হয় সেটাকে আমরা আলফা নিউমেরিক ঠিকানা বলি। তো একটা উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে, যেমন www.buet.edu বা তুমি facebook.com বলতে পারো আর কি। তো ডোমেইন নেমটা মনে রাখাটা ইজি, আইপি অ্যাড্রেস মনে রাখাটা কষ্ট। আইপি অ্যাড্রেসকে কনভার্ট করে দেয় কে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বলো ভাই। আমি একটু ভাইরা প্রশ্ন আসছে এরকম, আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের মধ্যে পার্থক্য কি? তিনটা পার্থক্য আমাকে বলতে পারবা কেউ? একটা জাস্ট নরমাল একটা প্রশ্ন করলাম, আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম এর মধ্যে পার্থক্য কি? একটা বিসিডি আর একটা আলফা নিউমেরিক। হ্যাঁ, ভেরি গুড। একটা বলবা নিউমেরিক নাম্বার, একটা আলফা নিউমেরিক নাম্বার। 2 নাম্বার বলবা আইপি অ্যাড্রেস প্রত্যেকটা মানে ইসের জন্য, মানে কম্পিউটারের জন্য একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, আর ডোমেইন নেম হইলো মানে ওই যে অ্যাড্রেসটা তার আলফা নিউমেরিক ঠিকানা। আর 3 নাম্বার বলবা আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার আর ডোমেইন নেম মনে রাখাটা খুব সহজ। এই তিনটা পার্থক্য লিখে দিলেই তোমার হয়ে যাচ্ছে। শোনো, আমরা থিওরিটিক্যাল অংশগুলো পড়বো, কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু আমি যা পড়াইতেছি হুবহু এইভাবে না এসে চেঞ্জ করে আসতে পারে। তো যেমন আমি পড়াইতেছি তোমাকে আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম, হয়তো এদের মধ্যে পার্থক্য চলে আসতে পারে পরীক্ষায়। সবাই কি আমার কথা বুঝতেছো? এবারে হ্যাঁ বলো ভাইয়া। আইপি অ্যাড্রেস কি স্যার শুধু বিসিডি তে থাকে নাকি স্যার ইবিসিডি তে থাকে? ভাইয়া আইপি অ্যাড্রেসটা ইবিসিডিআইসি তেও থাকতে পারে। আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ শুধুমাত্র নিউমেরিক নাম্বারে থাকে, কিন্তু যখন আমরা মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ইউজ করতেছি তখন কিন্তু আমি একটু বুঝাতে বলি, তখন থাকে হলো 6টা হেক্সাডেসিমাল কোড। মানে তখন আর বাইনারি থাকে না, হেক্সাডেসিমালে কি এবিসিডি ইএফও আছে না? তো সেক্ষেত্রে কিন্তু আলফা নিউমেরিকও হয়ে যায়। মানে আমি যখন পার্থক্যটা বলবো তখন প্রোটোকল ভার্সন 4 এর সাপেক্ষে পার্থক্যটা হিসাব করব, কিন্তু বর্তমানে যে এটা ইউজ হইতেছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, ওইখানে 6টা পোরশন থাকে এবং 4টা করে হেক্সাডেসিমাল পোরশন। তো হেক্সাডেসিমালে কিন্তু মানে নিউমেরিক নাম্বারের বাদে 6টা এবিসিডি ইএফও আছে, অ্যালফাবেটও আছে। তো দ্যাট ইজ ওয়াই অ্যালফাবেটকে আমরা সংখ্যা চিন্তা করি, কিন্তু সেটা আলফা নিউমেরিকের পর্যায়ে পড়ে। বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, আমরা প্রোটোকল 6 নিয়েও আলোচনা করব, ওইটা আরেকটা বইয়ে আছে ফরহাদ মঞ্জুর স্যারের বইয়ে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে এখন না, আমরা একটু হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলে চলে যাচ্ছি। এইচটিটিপি এর কাজগুলো কি কি ভাইরা? এখানে 4টা কাজ আছে, খুব ভালো করে দেখো, এই শিক্ষা সংগ্রহ করবা। কোচিং মানে আমি একটু বলে দিচ্ছি, আরিফ তো বলে ভাইরা। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের প্রথম কাজ হচ্ছে সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং সংযোগ বিচ্ছিন্ন করা। মানে সাপোজ ধরো তুমি
www.facebook.com এটা সার্চ করছো, তাহলে তুমি এটা সার্চ করলা ইন্টারনেটের মাধ্যমে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের ওই ব্রাউজার, মানে ফেসবুকের যে ব্রাউজার মানে এটা আছে, কম্পিউটারটা আছে, সেইখানে তোমার প্রোফাইলটা যেই জায়গায় সেভ করা আছে সেইখানের সাথে, মানে সেই সার্ভারের সাথে তোমার ব্রাউজারের সংযোগ প্রতিষ্ঠা করবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আবার সাপোজ যখন তুমি এটা কেটে দিলা, তো ব্রাউজারটা কেটে দিলা, তখন সার্ভারের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে সার্ভার বলতে ফেসবুকের সার্ভার কম্পিউটারের কথা বোঝানো হয়েছে। আমি যদি ফেসবুক পেজটা দেই, লোড দেই, সবাই কি আমার কথা বুঝতেছো? তারপরে ব্রাউজারের যে কোনো অনুরোধ, মানে সাপোজ তুমি কোনো একটা করলা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলা, হ্যাঁ, মানে কাউকে ফেসবুকের মাধ্যমে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলা, এই অনুরোধটা ফেসবুকের সার্ভারে এসে পৌঁছায় দিবে। আর ব্রাউজারের অনুরোধে সার্ভারের সারা মোতাবেক ওয়েব পেজকে ওয়েব ব্রাউজারে নিয়ে আসে। মানে সাপোজ আমি ফেসবুকের বদলে তুমি ওইখানে ব্রাউজারের মধ্যে অন্য কিছু একটা টাইপ করলা, সাপোজ google.com টাইপ করো, তখন কি করবে, ফেসবুকের ওয়েব পেজটা চলে গিয়ে তার জায়গায় google.com এই ওয়েব পেজ এই ব্রাউজারে আলটিমেটলি লোড করে নিয়ে আসবে। তো এগুলো হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের কাজগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া। HTML এর সুবিধাগুলো কি কি, বা সুবিধার কাজ একই কথা মোটামুটি, আর এখানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের কাজ, এগুলা বইয়ে সুন্দরভাবে গুছায় লেখা নাই, আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাকে এই শীটটা বানায় দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এখানে একটা খ্যাত প্রশ্ন আছে, একটু বুঝায় বলি। একটা প্রতিষ্ঠানের জন্য কেন ওয়েবসাইট খুব প্রয়োজনীয় ব্যাখ্যা করো। একদম গদ বাঁধা বাংলা প্রশ্ন, পারবা অ্যান্সার করতে? একটু পড়ে নিও। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু একটা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট কেন দরকার? সাপোজ তোমাদের কলেজেরই নিজস্ব একটা ওয়েবসাইট কেন আছে, সব ইনফরমেশন গুলো এখানে অ্যাভেলেবল, সবাই যেন এখান থেকে এটা দেখতে পারে, তথ্য ভিডিও এগুলা ইজিলি সরবরাহ করা যায়, আর নিজস্ব গণ্ডি বাইর হয়ে দেশের বাইরে থেকেও এটা করতে পারবে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব কম খরচে ওয়েব পেজের সাহায্যে প্রচারণা চালানো সম্ভব হয়। এই সুবিধাগুলো একটু করে নিবা। এখন গদ বাঁধা বাংলা প্রশ্ন। তো যাই হোক, আমরা থিওরিটিক্যাল পড়াশোনা এখানে স্টপ রাখতেছি। তোমাদের লাস্ট ক্লাসে আমরা প্রতিদিন ক্লাসেই কিছু কিছু থিওরি অংশগুলো পড়বো এবং বাকি অংশে প্র্যাকটিক্যাল অংশগুলো পড়বো। আমরা লাস্ট ক্লাসে বোধহয় দুইটা জিনিস শিখছিলাম, তোমাদের মনে আছে? প্র্যাকটিক্যাল দুইটা কি কি ছিল ব্যবহারিক? একটা হলো ওয়েব পেজ খোলা, কিভাবে ওয়েব পেজ খোলা যায়, আর দুই নাম্বার হইলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। মানে টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায়, একটা টেক্সটকে আমরা কি করছি, বড় করছি, ছোট করছি, আন্ডারলাইন দিচ্ছি, ইটালিক করছি, কালার চেঞ্জ করছি, স্ট্রাইক করছি, অনেকগুলো আরো অনেক, মানে ফরম্যাটিং শেষ টাইপটা এগুলো শেখার। তবে যেগুলো তোমাদের লাগবে আমি সেগুলো তোমাদের শেখায় দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা দুটো জিনিস শিখবো। এক নাম্বার হইলো চিত্র যোগ করা। একটা ওয়েব পেজে আমরা চিত্র যোগ করব, এবং দুই নাম্বার মানে এর পরেরটা হলো টেবিল সংযোজন করা। এই টেবিল সংযোজন করার ক্লাস দিব আমি মোট 3 দিন। মানে আজকে আমি স্টার্ট করব, জাস্ট একটা নরমাল টেবিল করব, টেবিলকে আবার অনেক মডিফাই করা যায়। এই প্র্যাকটিক্যালের মধ্যে এই টেবিল যোগ করা, এখান থেকে কোশ্চেন আসে সবচেয়ে বেশি। মানে তোমাকে একটা টেবিল দিয়ে দেয়, এটা HTML কোড আঁকতে বলে। তো এই টাইপের কোশ্চেন গুলো কেমন হয়, আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে কিছু ডামি কোশ্চেন, মানে তোমাদের যেগুলো পরীক্ষায় আসছে টেস্ট পেপারে, এগুলো সলভ করে দিব। তাই তুমি আইডিয়াটা করতে পারবা কেমন টাইপের প্রশ্ন। মানে গ এবং ঘতে মূলত কোড আসে, টেবিল স্থাপন বা টেবিল গঠন। আমরা আজকে এটা প্র্যাকটিক্যাল করব, কিভাবে একটা HTML পেজে ছবি যোগ করতে হয়, এবং ফাইনালি কিভাবে আমরা টেবিল গঠন করতে পারি। তার জন্য কিছু ট্যাগ বা সিনট্যাক্স আমাদের মুখস্থ করতে হবে। আরিফকে বলতে দিচ্ছি। সো আসো আমরা একটু যে ট্যাগগুলো লাগবে ছবি যোগ করার জন্য প্রথমে এগুলো একটু দেখে নিচ্ছি, তারপরে আমি কম্পিউটারে চলে যাব।
ভেরা ইমেজ যোগ করার জন্য এই ট্যাগটা ইউজ হবে আইএমজি ইমেজ। তো ইমেজ সোর্স এসআরসি দ্বারা সোর্স বোঝায়, ইমেজের সোর্সটা দিতে হবে ইকুয়াল টু দিয়ে তার ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে ওই জায়গাটা কোথায় ছবিটা আছে সেই ছবিটার আমার লোকেশনটা দিয়ে দিতে হবে। তাইলে হবে কি ইমেজের সোর্সটা থেকে কম্পিউটার থেকে সেই ছবিটা বের করে সে ওয়েব পেজে ছবিটা ছাপাই দিবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই বলো, প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, আর এরপরে হলো টেবিলের জন্য যে ট্যাগগুলো ইউজ হবে, টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ শুরু এবং টেবিলের ট্যাগ শেষ করতে হবে আর কি। টেবিলের মধ্যে দুইটা জিনিস তোমাদের লাগবে, একটা হলো টিআর টেবিলের রো, অনেকে মনে করবে কি তাহলে ভাই আরেকটা মনে হয় টিসি টেবিলের কলাম, তো আনফরচুনেটলি সেটা টিসি না হয়ে টিডি হবে, টেবিলের ডেটা হবে। এখন কলাম না হয়ে ডেটা কেন হলো আমি একটু বুঝায় বলি। হ্যাঁ, একটা টেবিল সাপোজ উদাহরণ দেই, টেবিল গঠন করার ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করব সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। সাপোজ ধরো এটা একটা টেবিল, বলতো এই টেবিলের কয়টা রো আছে কয়টা কলাম? তিনটা রো তিনটা কলাম। এর মধ্যে সাপোজ আমরা লিখবো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই 9টা অক্ষর আমরা এই টেবিলটার মধ্যে এই টেবিলটা গঠন করব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? টেবিল ট্যাগ দিব, টেবিল ট্যাগ শুরু। এখানে রো কয়টা? তিনটা। প্রথম রোটা আগে শেষ করবা, একটা একটা করে রো শেষ করতে হয়। তো ফার্স্ট অফ অল তুমি লিখবা টিআর টেবিল রো, তাহলে প্রথম রোটা স্টার্ট হচ্ছে। টেবিল রোতে কয়টা কলাম আছে বলো তো ভাইয়া? তিনটা না? তাহলে কলাম না বলে তুমি প্রত্যেকটাকে ডেটা বলবা, টেবিল ডেটা। টেবিল ডেটা প্রথমে কি আছে? এ। এবার কি করবা? টেবিল ডেটা ক্লোজ করবা, তাহলে একটা ডেটা শেষ হয়ে গেল। তারপরে পরের টেবিল ডেটার মধ্যে কি থাকবে বলো? বি। আর তারপরে টেবিল ডেটার মধ্যে কি থাকবে? সি। তারপরে তুমি টেবিল রোটা ক্লোজ করবা, তাহলে একটা রো ক্লোজ হলো। মানে যারা কলাম না দিয়ে তুমি প্রত্যেকটা টেবিল ডেটা বলবো, মানে রো এর আন্ডারে প্রত্যেকটা মানকে আমরা একটা করে ডাটা বলবো। এই কারণে এগুলোকে টেবিল ডেটা বলে। যেই কয়টা টেবিল ডাটা থাকবে ততগুলা কলাম তৈরি করবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো দেখো, একটা রো তৈরি করার আমি তোমাকে কোডটা এখানে লিখে দিচ্ছি। টিআর দিয়ে শুরু করলাম, যতগুলা টেবিল ডাটা লিখবো টেবিল ডাটার মাঝখানে যেটা হবে সেটা টেবিলের মাঝখানে সেটা ফুটায় উঠবে। ধরো আমি লিখতে চাচ্ছি যে আমার নাম শাহেদ, তো এখানে শাহেদ লিখলে এর জায়গায় তাহলে এই টেবিলের মধ্যে শাহেদ লেখাটা আসবে। আমার কথা কি বুঝতেছো? স্যার একটা ঘর যদি স্যার একটা ঘর যদি ফাঁকা রাখতে চাই তাহলে কি মানে কি করতে হবে? একটা ঘর ফাঁকা যদি রাখো তাহলে কিছুই লিখবা না ভাইয়া, তাহলে ফাঁকা থাকবে। মানে সাপোজ তুমি এটা খালি রাখলা, তাহলে এটা খালি আসবে, ভিতরে কিছু লিখলা না, এমটি। বুঝছো আমার কথা? তারপরে ভাই এটা নিয়ে অনেক কথা আছে, দুইটা রো ভেঙে একটা রো, দুইটা কলাম, এগুলোকে স্প্যান বলে। এগুলো নিয়ে আমি ডিটেইল আলোচনা করব। আজকে আমি শুধু নরমাল টেবিল দেখাবো তোমার, মানে যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, এরকম তিনটা রো তিনটা কলাম অথবা চারটা রো চারটা কলাম এমন টাইপের হবে। আর শেষে যখন এটা আমার শেষ হয়ে যাবে তখন কি করব বলো তো ভাইয়া? টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব। টেবিল শুরু আমরা সবাই জানি, প্রত্যেকটা ট্যাগ শুরু হইলে কি করতে হয়? শেষ করতে হয় না? মনে আছে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে ভেরা, আমরা তাহলে এখন চলে যাব কম্পিউটারে। আমি একটু এটা পজ রাখতেছি। তবে বাঘের বাচ্চাটা সত্যি স্যার রিয়েল স্যার? আচ্ছা, এটা বাগ নিয়ে পরে আলাপ করতেছি। এখন চলো আমরা আগে নোটপ্যাডে চলে যাই। আচ্ছা, নোটপ্যাডে কিভাবে যাবা? লাস্ট ক্লাসে আমরা একটু বলছিলাম, নিশ্চয়ই রেকর্ডিংটা দেখছো। যদি তোমরা খুঁজে না পাও সেক্ষেত্রে সার্চ মেনুতে গিয়ে নোটপ্যাড লিখলেই তোমরা পাওয়া যাবা। আর এখানে যেহেতু আছে আমি ইউজ করছি, রিসেন্টলি রিইউজ করছি, এই কারণে ক্লিক করলেই চলে আসতেছে। এই ফাইলটাকে বলা হয় টেক্সট ফাইল, তাই না ভাইরা? কিন্তু আমার আসলে তৈরি করতে হবে কি আলটিমেটলি? এইচটিএমএল ফাইল, মানে ওয়েব ব্রাউজারে আমাকে আউটপুটটা দেখাইতে হবে। তো আজকে আমরা যেটা কাজ করব সেটা হলো
প্রথমে আমি একটা নরমাল ওয়েব পেজ তৈরি করা, যেটা লাস্ট ক্লাসে করছিলাম, সেটা একটু দেখাই। নরমালি এইচটিএমএল ট্যাগ শুরু এবং শেষ দিলেই কি হয় বলতো? মানে একটা ওয়েব পেজ চালু হয়ে যাবে না, জি একটা ভাইয়া। ব্ল্যাঙ্ক ওয়েব পেজ তৈরি হবে আর কি। এর মধ্যে আমি একটা চিত্র সংযোজন করব কোনো একটা। তো ফার্স্টে বডি লেখো, কিভাবে আমরা ইমেজ দিতে পারি সেটাই আমি তোমাকে দেখাবো। বডির ভিতরে ফার্স্টে লেখো, বডির ভিতরে সেন্টারে মাঝখানে ইমেজ, ওয়েলকাম টু আইসিটি ক্লাস লিখি। এটা নোটপ্যাড ডাবল ক্লিক লিখি, যে কোনো, মানে আমারটা এটা নোটপ্যাড প্লাস। আইসিটি ক্লাস। আচ্ছা, এইটা থাকলো প্রথমে, এখানে সেন্টার ট্যাগ ক্লোজ করলাম, এই লেখাটা মাঝখানে আসবে। ওকে, আর বডি ট্যাগও ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করা আছে। আচ্ছা, এইটা আমি যদি একটু সেভ করি, প্রথমে এই টেক্সট ফাইলটাই সেভ করব। এটা টেক্সট ফাইলটা সেভ করব কি নামে? ইমেজ নামে, image.txt। যখন সেভ করলাম দেখো যে ইমেজ নামে একটা টিএক্সটি ফাইল এখানে তৈরি হয়ে গেছে। কিন্তু ভেরা আমার এই টেক্সট ফাইল মানে ইমেজ ফাইল তৈরি করা, সরি টেক্সট ফাইলটা তৈরি করা মূল উদ্দেশ্য না, আমার হচ্ছে এইচটিএমএল ফাইল তৈরি করব। এই কারণে তুমি দিবা সেভ অ্যাজ। সেভ অ্যাজ দেওয়ার পরে ডেস্কটপেই সিলেক্ট করে image.html এটা সেভ দাও। দেখো একটা গুগল ক্রোমে ইমেজ ফাইল তৈরি হয়ে গেছে, যদিও আমি এখনো ইমেজ দেই নাই। এটা ক্লিক করলে কি আসবে বলো? ওয়েলকাম টু আইসিটি ক্লাস লেখাটা মাঝখানে আসবে। সবাই একটু দেখে নাও ওয়েব পেজটা। আচ্ছা, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, ক্লাসের সবাই অনলাইনে যারা আছো সবাই কি বুঝতে পারছো? লাস্ট ক্লাসের কাজটাই করলাম, এখন আমি ইমেজ যোগ করব এই ফাইলটার মধ্যে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। জি ভাইয়া। ওকে, এবার আমি মানে ইমেজটা যদি এখানেই যোগ করি তাহলে যেটা হবে যে এই লেখাটার তো আমি একটু পরে ইমেজটা যোগ করতে চাই। তোমাদের কি মনে আছে আমি তোমাদের বলছিলাম এক লাইন গ্যাপ দেওয়ার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম কি? ইয়েস, ভেরি গুড, ব্রেক ট্যাগ, বিআর। এই বিআর ট্যাগটা যদি আমি 2-3 বার দেই তাহলে 2 লাইন গ্যাপ হবে। তাহলে আমি 2 লাইন গ্যাপ দিলাম। এবার আমি ইমেজের কোডটা একটু লিখতে চাই। সবাই দেখো, ইমেজের কোড হচ্ছে img src। এটাকে পুরো মিনিং হলো ইমেজ সোর্স ইকুয়াল। এবার আমি ইমেজটা কোথায় আছে সেটার ইউআরএলটা দিব। তার আগে আমি একটা ইমেজ তোমাদের একটু দেখাই। সাপোজ ধরো যে এই বাঘ দেখতে পাইতেছি আমি, এই ছবিটাই আমরা যদি একটু নিয়ে আসতে চাই আমার ওয়েব পেজে। সাপোজ এখানে আমাদের অনেকগুলো ছবি আছে, এখানে বাঘের ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাইতেছো, এই ধরো এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিয়ে যাব। যে কোনো একটা ছবি চুজ করলাম, এই ছবি চুজ করে নিয়ে এত মাথা ব্যথা নাই। সাপোজ এই ছবিটাকেই আমরা, আচ্ছা এটার পাথটা সহজ করার জন্য একটা কাজ করি, আমি ডেস্কটপে একটা ইমেজ ফোল্ডার তৈরি করব। ডেস্কটপে আমি একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে এই ছবিটা রাখলাম। তো এই ছবিটার আমি নাম দিয়ে দিই টাইগার। আর নরমালি তোমরা সবাই জানো যে এগুলা জেপিজি ফরম্যাটে থাকে, তাই না? তো এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি আমার ওয়েব পেজে আপলোড করব। টাইগার নামে এই ছবিটা আছে। তো এটা ইমেজ ফোল্ডারে আছে ডেস্কটপে। ডেস্কটপে না থেকে কোনো ড্রাইভেও থাকতে পারতো। সেক্ষেত্রে কিভাবে লিখতে হয় সেটাও আমি তোমাদের দেখাই দিব। তো ইমেজ সোর্সটা কি হবে? ইনভার্টেড কমার মধ্যে লিখবা ইমেজ। যেহেতু এটা ডেস্কটপে আছে, সবার আগে সার্চ করে ডেস্কটপে, তাহলে ইমেজ স্ল্যাশ ইমেজের ভিতরে কি নামে আছে বলো? টাইগার ডট জেপিজি ফরম্যাটে। তো
আমি একটু স্যার যে জায়গায় লোকেশনটা মানে আছে স্যার সেটা লিখতে হবে, তারপরে ইমেজের নাম কোডটা দিতে হবে। হ্যাঁ আমি বলি, ফার্স্টে আইএমজি এসআরসি লিখতে হবে, তারপরে তার লোকেশন বা ইউআরএল এটা লিখতে হবে। লোকেশনটা কোথায়? ডেস্কটপে যেহেতু আছে তাহলে সরাসরি আমি ইমেজ ফোল্ডার দিলাম। তাহলে ডেস্কটপে একটা ইমেজ ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে টাইগার নামে tiger.jpg নামে ছবিটা আছে। সো আমি যদি এই ইউআরএলটা দিয়ে দিই তাহলে যেটা হবে, আমাদের এই ছবিটা আমাদের ওয়েব ব্রাউজারে সরাসরি চলে আসবে। আসো আমরা একটু এই ফাইলটাকে সেভ করি, সেভ অ্যাজ image.html। তাহলে আগেরটাকে রিপ্লেস করে দিব। ও বলতে চাচ্ছে আগেরটা কি রিপ্লেস করব? ইয়েস, আগেরটা রাখবো না। এই যে ইমেজ আমাদের যে HTML পেজটা, সেটাকে আমি এখন ক্লিক করি, বিশাল অবস্থা হয়ে গেছে। দেখো যে টাইগারের অবস্থা দেখছো? মানে এর কারণ হইল আমি ছবিটার কোনো ডাইমেনশন দেইনি। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? মানে ও করছে কি, পুরা ওয়েব পেজ জুড়ে ছবিটাকে বসায় দিছে। তো তুমি যেটা করবা, ওয়েব মানে সব সময় একটা ওয়েব পেজের ডাইমেনশনটা মনে রাখবা। আমি একটু বলে দেই ডাইমেনশনটা বেরা। এই দিক বরাবর এই যে লম্বা লম্বি, এই দিক বরাবর আছে হলো 1168 মিলিমিটার, আর এই উচ্চতা বরাবর আছে হলো 748। তো এটা একটা পিক্সেলের নাম বললাম আর কি, মানে 1168/748। তো এই পিক্সেলে থাকে তোমার হলো পুরো স্ক্রিনটা। এখন তুমি যদি এর মধ্যে ফিট করতে চাও তাহলে তুমি তার হাইট আর উইডথটা দিয়ে দিবা। প্রথমে হাইট কত দিবা? হাইট আছে হলো 748, কত দিবা? সাপোজ দাও হলো হাইট হলো 400 বা হাইট দাও 300, আর উইডথ আছে হলো ভেরা 1148, তাহলে উইডথ দাও হলো একটু বেশি, সাপোজ উইডথ দিলা হলো 600। তাহলে এইটা আমার স্ক্রিনে ফিট হয়ে যাবে। হাইট আর উইডথ নিশ্চয়ই বুঝতেছো? উইডথ মানে প্রস্থ আর হাইট মানে হচ্ছে গিয়ে উচ্চতাটা। তো আমরা জানি যে পুরা কম্পিউটারের স্ক্রিনে আছে 1168 আর এই দিক বরাবর হচ্ছে 748। তো এই আন্দাজ করে আমি 300 আর 600 পিক্সেল দিচ্ছি। তোমরা সব সময় এই ডাটাটা ইউজ করবে, তাইলে স্ক্রিনে ফিট হয়। আমরা এটাকে সেভ করি। সেভ করার পরে আমরা যখন এটাকে রিলোড দিব, তোমরা খেয়াল করো ছবিটা স্ক্রিনে ফিট হয়ে গেছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো ভাইরা? জি স্যার। ওকে, ছবিটা দেখো যে মানে বাই ডিফল্ট লেফট অ্যালাইন থাকে, মানে বামে চেপে আছে, দেখতে পাইতেছো? ছবিটাকে যদি তুমি মাঝখানে রাখতে চাও সেক্ষেত্রে কি করবা বলো তো ভাইয়া? সেন্টার দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, সেন্টার ট্যাগ ইউজ করবা। এই যে ইমেজ যে এটা আছে এর আগে আর পরে তুমি একটা সেন্টার ট্যাগ ইউজ করো। এই সেন্টার ট্যাগ দিলাম এবং সেন্টার ট্যাগটা ক্লোজ করলাম, ফাইলটাকে সেভ করলাম। এটাকে যদি রিলোড করি দেখো ছবিটাও মাঝখানে চলে আসছে। সবাই কি আমার কথা বুঝতেছো? স্যার যেহেতু স্যার মানে ফাইলটা ডেস্কটপে আছে, সেহেতু কি স্যার মানে কোথায় আছে ওইটার মানে ডিরেকশনটা? এবার আমি একটু বুঝায় বলি। এই যে দেখো ডেস্কটপ মানে অ্যাকচুয়ালি কোন ড্রাইভে থাকে জানো? ডেস্কটপ মানে কিন্তু সি ফোল্ডারে থাকে, দেখতে পাচ্ছো? এই যে সি ড্রাইভে ইউজার্স এর ভিতরে মাই আসুস স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ ইমেজের ভিতরে এই ফোল্ডারটা মানে এই ছবিটা আছে। মানে এইভাবে কিন্তু লোকেশনটা তুমি দিয়ে দিতে পারো। সাপোজ ধরো এটা ডেস্কটপে না থেকে যদি, এই যে আমি একটু বুঝায় বলি, সাপোজ আমার এই মাই কম্পিউটারের ভিতরে সাপোজ ধরো এই ই ড্রাইভের মধ্যে এই থাইল্যান্ডের ভিতরে এই ছবিটা আছে, তাইলে সেক্ষেত্রে তুমি কি করতে বলো তো? লিখটা কিভাবে আমি একটু বুঝায় বলি। এই যে এখানে লিখে দিই ই, এই কোলন স্ল্যাশ, তারপরে কি এই থাইল্যান্ড, তারপরে স্ল্যাশ, তারপরে কি লিখতাম? এই যে ইমেজটার নাম দিয়ে দিতাম। তাহলে সে করতো কি ওই লোকেশন থেকে ছবিটাকে নিয়ে আসতো। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? স্যার আপনি কি এখন ওই যে ড্রাইভের কথাটা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি ড্রাইভ থেকে এটাকে নিয়ে আসতে চাই
মানে ধরো একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে আছে, তাহলে এইভাবে থাইল্যান্ড/ইমেজ/ এত না, এভাবে তুমি যাবা একটার পর একটা আমরা যেগুলি এন্টার দিয়ে ঢুকিছে হ্যাঁ হ্যাঁ সেগুলি এইভাবে লিখতেছি। করে করে চলে যাবা। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। সিম্পল, মানে এটা হলো সিম্পল হইলো যে লোকেটরটা ওইখানে দিয়ে দিতে হবে, লোকেশনটা কিন্তু। আর আরেকটা আরো সহজ ব্যাপার বলি তোমাদের, বেরা তোমরা কি জানো যে লোকেশনটা এখানে দেয়াই থাকে, এই যে দিস পিসির ভিতরে পিক, তারপরে থাইল্যান্ড 2019, তারপরে এভাবে কিন্তু ওরা কিন্তু ইউআরএলটা এখানে লিখেই রাখছে, সেই অনুযায়ী তুমি এখানে ইউআরএলটা দিয়ে দিবা। আমার কথা কি বুঝছো? হ্যাঁ, প্রপার্টিজে গেলেও পাওয়া যায়, রাইট ক্লিক করলেই তুমি পাওয়া যাবে। তো যাই হোক, সেটা আসলে খুব একটা কঠিন কাজ না, এখানে জাস্ট ইউআরএলটা দিতে হবে ইসের ছবিটার, এটাই হলো মূল কথা। সো কিভাবে একটা ইমেজ যোগ করা যায় আমরা আশা করি সবাইকে বুঝাতে পারছি। যে কোনো ইমেজ তুমি ওয়েব পেজে দিতে পারো। তাই ইমেজ নিয়ে কিন্তু আরো অনেক কথাবার্তা আছে। আমরা ইমেজ নট অনলি ইমেজ, আমরা কিন্তু ভিডিও আপলোড করব, মানে কিভাবে ভিডিও আপলোড করা যায়, কিভাবে ভিডিওকে কতটুকু অংশ তুমি দেখাইতে চাও, এগুলো অনেক কাজ করা যায়। একটা একটা করে কাজ আমরা শেখার চেষ্টা করবো আর কি। সো আমরা শিখলাম কিভাবে ইমেজ ওয়েব পেজে যোগ করতে হয়। দেখো ওয়েব পেজে যদি ইমেজ না থাকে তাহলে কিন্তু এই দেখো এটা কিন্তু হয়ে গেছে কেন, কারণ আমি ওই যে ওইটা কেটে ফেলছি। তো যাই হোক, এই জন্য সোর্সটা খুঁজে পাচ্ছে না। তো নরমালি তোমাদের সোর্স খুঁজে না পাইলে এরকম ও দেখাবে যে ছবির জায়গাটা থাকবে কিন্তু সোর্সটা খুঁজে পাচ্ছে না, এটা দেখাবে। সোর্সটা তো আপনি সরিয়ে ফেলছেন স্যার। হ্যাঁ, আমি যেহেতু যে এটা মানে মূল ফাইলটাই নষ্ট করে ফেলছি, দেখছো, মানে এই কারণে ঝামেলাটা হচ্ছে। তো ভাই এটা ব্ল্যাঙ্ক থাকা কথা না, প্রথম ভিডিও ব্ল্যাঙ্ক মানে ও তো ওইটাকে আগে একবার লোড হয়েছে, এরপরে আর দিতে পারছে না, ওইটাকে সেভ করে রাখে না, সে প্রতিবার নতুন করে ওই নোটপ্যাড ফাইল থেকে তোমার এই ফাইলে আসে। তো যাই হোক, এবারে আমরা টেবিল শিখবো। তো যাই হোক, এই প্রথমে ওয়েলকাম টু আইসিটি ক্লাসের বদলে আমরা লিখতেছি টেবিল ডিজাইন। টেবিল ডিজাইন, তো টেবিল ডিজাইনের পরে একটু ব্রেক রাখি আমরা 1-2 লাইন। এবার টেবিল ট্যাগ শুরু। একটা জিনিস বলে রাখি, নরমালি টেবিলের কিন্তু বর্ডার দিতে হবে তোমার, আদারওয়াইজ হবে কি এই যে টেবিলটা আসবে মানে টেবিলের মতো যে এ বি সি ডি পাশাপাশি দেখাবে, সে বর্ডার লাইন দেখাবে না। এই কারণে টেবিলের ক্ষেত্রে তোমাকে বর্ডার বলে দিতে হবে। বর্ডার লাইন যদি একটা হয় তাহলে 1 দিবা, একাধিক থাকলে 2, 3 এটা দিবা, সেক্ষেত্রে এটা দাগটা ঘন হবে, আমি দেখাবো সামনে। টেবিল বর্ডার দিলাম। এবার বলো যেই টেবিলটা আমি দেখাইতে চাচ্ছি তোমাদের, আমি একটু দাঁড়াও এই এখানে একে একটু বুঝাই, যেহেতু আমি স্ক্রিন কি করে ফেলছি, আমি একটু পেইন্টে গিয়ে তোমাদের একটু বুঝাই দিচ্ছি। আমি যে টেবিলটা তৈরি করব, যে টেবিলটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা অনেকটা এমন, দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই 3টা রো 3টা কলাম থাকবে আর কি। এই জঘন্য হচ্ছে, এটা এ, ওকে, এ বি সি ডি, এই টেবিলটা আমি তৈরি করব। তো প্রথমে আমরা টেবিলের ফার্স্ট রোটা নিয়ে কাজ করব। ফার্স্ট রোতে কি লিখবো ক্লাসে কে বলতে পারবা? এখানে টিআর। টিআর এর এগেইনস্টে কয়টা ডেটা লিখবো বলো তো ভাইরা? এখানে এ বি আর এটা হলো সি, তাহলে টিআর এর এগেইনস্টে 3টা টেবিল ডেটা হবে। টিডি ব্র্যাকেটে কি লিখবো? এ মানে এটার ভিতরে, আর টিডি ক্লোজ। এইভাবে করে, আচ্ছা এটাকে নিচে রাখি তাহলে একটু সুবিধা হবে বুঝতে। আরো 2টা আছে, কপি পেস্ট করলাম। এর ভিতরে কি কি লিখবো বলো? বি এবং সি। আর প্রথম রোটা ক্লোজ হয়ে গেছে, এবার কি করবা তাইলে? টিআর ক্লোজ। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? তাহলে এখানে আলটিমেটলি কি হইলো বলতো? প্রথম রোটা ডিজাইন হয়ে গেল। এবার আমি যদি নিচের 2টা রো করতে চাই, ভাইরা নোটপ্যাডে লেখার সুবিধাটা দেখো, আমি এটা কপি পেস্ট করলেই হবে। এই পুরাটারে কপি করো, কপি করার পরে আমি এটা পেস্ট করে দিলাম। এবার বলো এবিসির জায়গায় কি লিখবো? পরের এখানে ডি ই আর এফ, তাই না?
জাস্ট এই তিনটা চেঞ্জ করে দিলেই হবে না, কিন্তু আফসোস পরীক্ষার হলে তুমি কপি পেস্ট করতে পারবা না, পরীক্ষার হলে তোমাকে পুরোটা লিখতে হবে কোডটা। বুঝতেছো সবাই? জি ভাইয়া। একটু লেখো, টাইপ করতে কয় সেকেন্ড লাগে? আচ্ছা, ডিইএফ আর লাস্টেরটা হলো কি জিএইচআই, তো এখানে লিখবা জিএইচআই। তো টিআর ক্লোজ হইলো। ফাইনালি কি করতে হবে বলতো ভাই? আমি টেবিল ট্যাগ শুরু করছিলাম না, এখানে আইসা আমাকে টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে। বডি এইচটিএমএল ক্লোজ আগেই করছি। সো এইটা হচ্ছে আমাদের টেবিলের যেই আমরা যে ডিজাইনটা করছিলাম ডিইএফ জিএইচআই, এই টেবিলটাও শো করবে। টেবিলটাকে আমি ইউজুয়ালি মাঝখানে দেখতে চাই, সেক্ষেত্রে টেবিলের শুরুতে কি দিবা বলো? এখানে সেন্টার ট্যাগ দাও, আর টেবিলের শেষে সেন্টার ট্যাগ ক্লোজ করো। নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই ফাইলটাকে আগে সেভ অ্যাজ দাও, এটা ইমেজ না লিখে টেবিল লেখো, টেবিল.txt আগে লিখি। টেক্সট ফাইলটা অবশ্যই সেভ করবা, এই যে টেক্সট ফাইলটা সেভ হয়েছে। এইবার কি করবা? সেভ অ্যাজ table.html এই দিলাম। অবশ্যই একটা টেবিলের কি আসছে দেখো, এখানে টেবিলের একটা HTML ফাইল চলে আসছে। এখানে অনেকগুলো কারেকশন করতে হবে আমার, বুঝায় বলি। দেখো এটা কি টেবিল আসছে, ছোট্ট, মানে এ লিখতে যতটুকু জায়গা লাগে তো খালি ওটুকু জায়গায় রাখছে। এবার আমি একটু বুঝায় বলে দিই, টেবিলের না যেমনটা আমরা ইমেজের ডাইমেনশন দিছি না, টেবিলেরও হাইট উইডথ তুমি ফিক্স করে দিতে পারবা। সেক্ষেত্রে আমাকে বলো হাইট আর উইডথ আমি কত দিতে সাজেস্ট করছিলাম? 300 আর 600, এটা দিলেই সবচেয়ে সুন্দর স্ক্রিনে ফিট হয়। দিলাম, সেভ করো। এখানে আরো প্রবলেম হবে, আমি জানাবো এখন। এই দেখো স্ক্রিনে ফিট হয়েছে। ইউজুয়ালি সবগুলা লেখা দেখো লেফট অ্যালাইন থাকে, তাই না? এ বি সি ডি সবগুলা বামে ঘেঁষে আছে, দেখতে বাজে লাগতেছে না? সেন্টারে দিতে হবে স্যার। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টার ট্যাগ দিবা, প্রতিটা। মানে এই যে দেখো এখানে সেন্টার ট্যাগ শুরু, এখানে সেন্টার ট্যাগ ক্লোজ। স্যার শুরু সেন্টার না স্যার, টিডি এর আগে শুরু হয়ে টিডি এর পরে শেষ হওয়ার কথা। নেসেসারি না, মানে তুমি যদি দাও তাহলে এই পুরাটাই সেন্টারে থাকবে। মানে তুমি টিডি এর মাঝখানে না দিয়ে এটাকে সেন্টারে আনতে চাচ্ছ না? ও জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? তাহলে এটা সেন্টারের জন্য অবশ্যই সি এর মানে এবিসি এর আগে দিতে হবে। আচ্ছা, তো না কপি পেস্ট করবা তো। আচ্ছা, এবার সেভ করে এবার আমি যেটা করব দেখো, এটাকে আমি রিলোড করি, তাহলে দেখো খালি এবিসিটা সেন্টারে আসবে। তোমরা খেয়াল করছো এবিসি সেন্টারে আসছে, বাকিগুলো সেন্টারে আসে নাই, কারণ আমি ওগুলোর কমান্ড এখনো ঠিক করিনি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো বাকি সবগুলো ঠিক করে দেখাই। টেবিলের আরো অনেক অপশন আছে, আমি একটা একটা করে তোমাদের দেখাবো। এবিসি বড় হবে কোনটা? এবিসি এই মা শুনে হ্যাঁ, বুঝি নাই ভাই, কি হইছে? না ভাই, ভুল করে কথা এসে পড়ছে। মানে আমি তোমার প্রবলেমটা বুঝি নাই। না, ওই যে সেন্টারটা আমি ভাই দেখতে পাইনি যখন দেখছি। সেন্টার ট্যাগটা মানে তুমি যে কয়টা দিবা ওইভাবে কাজ করবে আর কি। আচ্ছা যাই হোক, এটা মনে হয় পারবা, এটা খুব একটা বড় বিষয় না। সো আমি এটা ঠিক করছি। এটাকে যদি করো তাহলে দেখো দুইটা ঠিক হয়েছে, আর লাস্টেরটাও তুমি চাইলে ঠিক করে নিতে পারবা, অটোমেটিক্যালি সেন্টারে আসবে। এবার টেবিলে অনেকভাবে ফরম্যাট করা যায়। আমি ছোটখাটো কয়েকটা কাজ আজকে দেখাচ্ছি, সেটা হলো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেওয়া যায়। সাপোজ এই টেবিলটা তোমরা কি দেখতে পাচ্ছ, পুরোটা মানে নরমালি সাদা কালো আছে। তো আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। সেখানে যদি লেখো বিজি কালার, বিজি দ্বারা বোঝায় ব্যাকগ্রাউন্ড কালার। কালার বানানে আমরা গতদিন অবশ্যই বলছি যে ইউআরটা হবে না, কেন? কারণ এটা আমেরিকান ইংলিশ। সো ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি দিলা, সাপোজ কি দিবা, সে গ্রিন।
তাহলে তোমাদের টেবিলের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন চলে আসবে। বুঝতেছো ক্লাসের সবাই? মানে যেভাবে আমরা টেক্সটকে ফরম্যাট করতে পারি টেবিলকেও ফরম্যাট করা যায়। ক্লাসের সবাই আমার কথা বুঝছো? জি স্যার। ফাইন। ছোটখাটো একটা কাজ দিব, মানে কাজটা একটু লিখে রাখো। সেটা হইলো আমি পেইন্টের মাধ্যমে তোমাদের একটু দেখাই দিতেছি। এই কাজটা করবা, একটা টেবিল তৈরি করবা নিজেরা। নাম মানে একটা 4টা রো, মানে 3 জনের ডাটা থাকবে এখানে। একে হলো রোল, ফার্স্টে রোল, এখানে থাকবে রোল, তারপরে নেম, কলেজ, এটা হলো নেম, কলেজ, আর হলো মোবাইল নাম্বার। এই 4টা 3 জনের ডাটা দিবা। রোল 1 2 3, 3 জনের নাম, 3 জন আলাদা আলাদা কলেজ, 3টা আলাদা মোবাইল নাম্বার। এই জিনিসটা এবং সবগুলো ট্যাগ মাঝখানে থাকবে। আমি একটু বুঝায় বলি, শুধুমাত্র একটা বাড়তি কাজ দিব। এই যে রোল নেম প্রথম কলামটা আছে না, এইটা লাল কালারে থাকবে আর বাকিটা থাকবে সাদা। এই যে প্রথম রোটা দেখতে পাচ্ছ, এইটার ব্যাকগ্রাউন্ডটা লাল থাকতে হবে, বাকিটা স্যার সাদা থাকবে। আর বাকিগুলো সাদা থাকবে। হ্যাঁ, আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? এইটার HTML কোড করে কোডটা আমাকে পাঠাবা, আর আউটপুটটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবা যে তোমার এটা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। যাই হোক, আমরা এখান থেকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। সেখানে আমরা নতুন কতগুলো প্র্যাকটিক্যাল শিখবো, মানে টেবিলের কত কাজ করা যায় সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তোমরা লাস্ট ক্লাসে যে কাজগুলো করছি প্লাস এই আজকের কাজ, এগুলো অবশ্যই একটু বাসায় প্র্যাকটিস করবা। ভালো থাকো সবাই।